আওয়ামী লীগের অরাজকতা সৃষ্টির শঙ্কায় দেশজুড়ে 11 দিনের বিশেষ সতর্কতা, অভিযান তল্লাশি চালাবে পুলিশ। বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে। আমরা সতর্ক আছি, আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে। তত্ত্বাবধায়ক পদ্ধতি ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে ঐক্যমত্য কমিশনে আলোচনা, মানুষের কল্যাণে না এলে ব্যর্থ হবে সংস্কার, বললেন মির্জা ফখরুল। সংস্কার ঠিক কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। টাঙ্গাইলে জুলাই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা, কিছুক্ষণের মধ্যে গাজীপুরের উদ্দেশ্যে বের হবে পদযাত্রা। শেখ হাসিনা ও তার দোসরদের গণহত্যা ৭১-এর বর্বরতাকেও হার মানিয়েছে বললেন আইন উপদেষ্টা। 1 বছরেও বিচার না পাওয়ায় জুলাই শহীদ ইয়ামিনের বাবার ক্ষোভ। অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে, এখন আমাদের মুখোমুখি উনি ভয় পায়। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে হয় 1971 সনে পাকিস্তানি ভাইরা এত জঘন্য অপরাধ করে না। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ নিহত 5, দিদারুলের জন্য শোক। ইউনিফর্ম গায়ে মৃত্যু হয়েছে তার, নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছেন তিনি, বীরের মতোই প্রাণ দিয়েছেন। শুল্ক কমাতে আজ আবারও ওয়াশিংটনে কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসছে বাংলাদেশ। মার্কিন ট্যারিফ নীতি ডব্লিউটিওর সাথে সাংঘর্ষিক, মন্তব্য চীনা রাষ্ট্রদূতের। চোরা শিকারীদের ঠেকানো গেলে আগামী শুমারিতে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 150 ছাড়াবে বলছেন গবেষকরা। আবাসস্থল নিরাপদ রাখার তাগিদ। বাঘের চোরা শিকারী ধরার জন্য আমাদের কিন্তু আরো অত্যাধুনিক প্রযুক্তি শুরু করেছি। সুন্দরবনের নদী নালা এবং খালবিলগুলোতে আমাদের নিয়মিত পেট্রোলের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা ভিত্তিক আমরা অপারেশন পরিচালনা করে থাকি। আজ থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে হামলা চালাতে পারে, এমন তথ্য দিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি। তাই এ সময় বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন যানবাহনে তল্লাশির পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত রাপি সিদ্দিকের রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল বছর 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয় ছাত্রলীগ। গোপালগঞ্জ সহ কয়েকটি স্থানে নিজেদের অবস্থান জানান দেয় তারা। অভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেশ জুড়ে হামলার পরিকল্পনা রয়েছে এমন তথ্য দিচ্ছে গোয়েন্দারা। অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরও দেশ বিদেশে ছদ্মবেশে সংগঠনটির নেতাকর্মীরা তৎপর রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দাদের কাছে। এমন শঙ্কায় আগামী 11 দিন সারা দেশে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। যদিও আইজিপি বলছেন জুলাই আগস্ট ঘিরে আগে থেকেই তৎপর বাহিনীগুলো। এই সময়টা একটু সতর্ক, জুলাই আগস্ট পুরোটাই এটাই আর কি। রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সব ইউনিটকে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি, সরকারি বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত। প্রায় 146টা পয়েন্টে আমরা চেকপোস্ট বসাবো, সেটা রাত্রে। এর বাহিরে আমরা ওই যে হঠাৎ করে মানে 24/7 করি না, হঠাৎ করে মনে করেন যে আমি 11টা থেকে 12টা বলে দিলাম যে 1 ঘন্টার চেকপোস্ট হবে, আবার বিকালে কোনো এক সময় বললাম যে 6টা থেকে 7টা চেকপোস্ট হবে। তখন তাৎক্ষণিকভাবে আমরা নির্দেশনা দেই আমাদের কন্ট্রোলের মাধ্যমে, আমাদের মোবাইল পেট্রোলগুলো সবগুলো চেকপোস্ট বসে যায়। সুনির্দিষ্ট তথ্য আছে বলেই এমন নির্দেশনা বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। তবে গণগ্রেফতার যেন না হয় সেদিকেও নজর রাখার পরামর্শ তাদের। যারা নানা ধরনের অপরাধ বা অপতৎপরতা বা অস্থিরতা সৃষ্টির অভিযোগে অভিযুক্ত বা এ ধরনের পরিকল্পনা আছে বা যাদের চলাচল কিংবা যাদের গতিবিধি সন্দেহজনক এবং আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে চলমান যে অস্থিরতা বা যে অভিযোগগুলো আছে বা যে ধরনের সন্দেহজনক পরিস্থিতির সম্ভাবনা আছে সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
চলতি বছরের 12ই মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং সহযোগী সব সংগঠনের কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ব্রিফ করছেন ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেছে, যে কারণে গতকাল 9 জন সিভিআর ছিল, আজকে সেটা 8 জন। অর্থাৎ আমাদের আজকের খবর যেটা আমরা যদি সংক্ষেপে বলি, যে আমাদের স্বস্তির খবর যেটা, আমাদের কোনো পেশেন্ট আমরা আর হারাই নাই। আর একই সঙ্গে আমাদের একজন রোগী একটু উন্নতির দিকে, সিভিআর ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট। তবে আমি আগেও যেভাবে আপনাদের বলেছি যে ক্রিটিক্যাল থেকে সিভিআর, সিভিআর থেকে ইন্টারমিডিয়েট, আবার উল্টা দিকেও আসলে যে কোনো সময় ঘটতে পারে। আমরা আপনাদেরকে যা যা ঘটছে প্রতিদিন আমরা একেবারে সঠিক তথ্য দেবার জন্য এই কথাগুলো বলছি। আপনাদের ব্যাখ্যাতে আপনারা যখন সংবাদ প্রকাশ করেন তখন এই বিষয়গুলো উল্লেখ করবেন, এই জন্যই যে হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আজকে তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেল, এই রোগী যদি আবার কালকে সিভিআর ক্যাটাগরিতে কেমনে হলো। এটা কিন্তু আমরা আরও বেশ কিছুদিন যাবৎ আমাদের এই পরিবর্তনটা একেবারে স্ট্যাটিকভাবে হবে না। অর্থাৎ আজকে যেটা খারাপ আছে সেটা কালকে কিছু উন্নতির দিকে যাবে না তা না, আবার আজকে যে রোগীটা উন্নতির দিকে আসছে সে রোগীটা খারাপের দিকে যাবে না, সেটা বলা মুশকিল। কিন্তু আমাদের যতটুকু চেঞ্জ হচ্ছে এ ব্যাপারে আমরা অনেস্ট একদম, এবং এই কথাগুলো আপনাদের কাছে আমরা বলার চেষ্টা করছি। জি, ওনারা চলে গিয়েছে। না, সিঙ্গাপুরে যাদের যাওয়ার কথা ছিল তারাই গেছেন। হ্যাঁ, না আজকে আমরা আসলে কাউকে ছাড়পত্র দিচ্ছি না, বাট আমরা তাদের ক্লোজ অবজারভেশনে রাখছি। তারা ছাড়পত্র দেওয়ার মতো কয়েকদিনের মধ্যে আরও কয়েকজনের হবে। বুঝতেই পারছেন যে সমস্ত রোগীগুলো কেবিনে আমরা শিফট করছি, তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে, ড্রেসিং করবার মতো আরও বিষয় আছে, কারণ আবার বাসায় পাঠাতে হবে, আবার ড্রেসিং করতে হবে। এই জন্যে আমরা চাচ্ছি যে আরও কিছু দিন তাদেরকে রেখে যেভাবে করলে তাদেরকে মিনিমাম কোনো হ্যাসেলের মধ্যে যেতে না হয়। তবে একটা কথা আপনাদের পরিষ্কার বলি, আমাদের এই রোগীগুলো যতদিন সম্পূর্ণরূপে চিকিৎসা একেবারে চিকিৎসা করার যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার, ততদিন অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের ট্র্যাকের বাইরে যাবে না, এবং তাদের সমস্ত চিকিৎসাগুলো কিন্তু আমাদের হসপিটাল থেকে সব সময়ের জন্য বিনা পয়সায় দেওয়া হবে, কারণ তাদের প্রত্যেকের ডেটা আমরা সংরক্ষণ করছি, এবং এটা খুবই পরিষ্কার থাকবে যে কোনো রোগী যদি কোনো কারণে আমাদের বলে কখনো যে মানে তারা চলে যাওয়ার পরে আমরা টেক কেয়ার করছি না, এই ঘটনাগুলো আমরা আশা করি ঘটবে না। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনের বক্তব্য শুনছিলাম সরাসরি। 31 জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে একমত হবে সেগুলো চূড়ান্ত রূপ দিতে হবে জানালেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেন, 2-1 দিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের দ্বিতীয় দফার 21তম দিনের আলোচনা চলছে। সকালে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। আজকের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলছে। এছাড়াও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার নিয়ে আলোচনা হবে। সামনে হাজির করতে চাচ্ছি, যাতে করে যেহেতু ইতিমধ্যে দেরিতে শুরু হয়েছে, আমি খুব দীর্ঘ যারা আছেন সাহায্য করুন। আমাদের প্রাথমিক পর্যায়ে যে সমস্ত ঐকমত্য হয়েছে সেগুলো আমরা আশা করছি আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারব। তাতে করে যেটা হবে, এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের জায়গাগুলো এবং গত এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো।
যে সংস্কার বা রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন মানুষকে নিরাপদে রাখতে পারবে না সেটি দেশের কোনো কল্যাণে আসবে বলে মনে করে না বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিশুদের জন্য বাসযোগ্য আবাসভূমি তৈরি করবে বিএনপি। সকালে জুলাই অভ্যুত্থানে শহীদ শিশুদের স্মরণে মায়ের ডাক আয়োজনে রাজধানীর বনানী থেকে গণতান্ত্রিক পদযাত্রা বের করা হয়। পরে সেই পদযাত্রা গুলশানের ওয়ান্ডারল্যান্ডে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সভায় বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই মন্ত্রী হয়েছে, ব্যবসা সম্প্রসারণ করেছে, কিন্তু যারা দেশের জন্য আত্মাহুতি দিয়েছে তাদের পরিবারের দিকে কেউ তাকায়নি। বারবার বলার পরও শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেনি সরকার। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রামে ক্ষতিগ্রস্তদের যথাযোগ্যভাবে পুনর্বাসনের উদ্যোগ নেবে। গুম কমিশন নিখোঁজদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও তাদের খোঁজ বের করার বিষয়ে উদ্যোগ নেয়নি, এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা সংস্কার চাচ্ছি, কিন্তু সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আরতি, সেটাকে মূল্য দিয়ে সেইটাকে গুরুত্ব দেবেন। শিগগিরই জুলাই সনদ প্রণয়নে আশাবাদী রাজনৈতিক দলগুলো। যেসব বিষয়ে ঐকমত্য হবে না কিংবা কোনো দলের আপত্তি থাকবে তাতে নোট অব ডিসেন্ট উল্লেখ থাকবে বলে জানিয়েছেন বিএনপি সহ কয়েকটি দলের নেতারা। এতে করে নির্বাচনের পর যে দল সরকার গঠন করবে তারা নিজেদের অবস্থান অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। চলতি মাসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করার কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আমাদের কোনো না কোনোভাবে সিদ্ধান্তের জায়গায় যেতে হবে। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে শেষ দিকের আলোচনায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। বিলম্ব হলেও আলোচনা চলতি মাসেই শেষ করে দ্রুত জুলাই সনদ তৈরির বিষয়ে আশাবাদী তারা। কয়েকটি বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন খুব সিরিয়াসলি প্রেস করছে, চাপ দিচ্ছে যাতে সবাই এক জায়গায় আসে। কিন্তু যেখানে প্রায় 90% অ্যাবাভ সমস্ত প্রস্তাব ইস্যুতে কোনো না কোনোভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ঐকমত্য প্রতিষ্ঠা হয়েছে, সেখানে 2-3টা বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েও ঐকমত্য হয়েছি। নিজেদের দলীয় বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে একটা মতকে স্থির করে ধরে রাখি, তখন সেই জায়গায় কিন্তু কাছাকাছি আসা বা ঐক্যমত মশাটা অনেক সময় কষ্ট হয়ে যায়, দুরূহ হয়ে যাচ্ছে অনেকের। যে প্রশ্ন আমরা সমাধান করতে পারলাম না, সেটা ভবিষ্যৎ কী হবে, সেটা একটা আলোচনার মধ্যে থাকবে, এক ধরনের ওপেন এন্ডেড ডিসকাশন হিসেবে থাকবে। রাজনৈতিক দলগুলো তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে আনবেন। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের সঙ্গে রাষ্ট্রের মূলনীতিতে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করা নিয়ে চলছে বিতর্ক। অবশ্য নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার মতো নতুন নতুন বিষয়েও ঐকমত্য হচ্ছে। তবে অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে ভূমিকা রাখছে নোট অব ডিসেন্ট। নোট অব ডিসেন্ট আসছে অধিকাংশের মতামতের ব্যাপারে সম্মতি সম্মান জানিয়ে, ঠিক আছে সিদ্ধান্ত হোক, কিন্তু আমাদের আপত্তি থাকছে। তার মানে রাজনৈতিক দিক থেকে ওনার কিন্তু পরবর্তীতে কথা বলবার সুযোগ থাকছে। ইমপিচমেন্টের ক্ষেত্রে অর্থ বিল, এই দুইটাতে সবাই একমত। তা আমরা বলেছি এর সাথে সংবিধান সংশোধনী সংক্রান্ত বিলে জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতির মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেই বিষয়ে যদি কোনো বিল আসে, সেখানেও এমপিদের স্বাধীনতা থাকবে না। তো এই দুইটা বিষয়ে যদি আমাদের দল ম্যান্ডেট পায়, তাহলে পর আমরা এই দুইটা বিষয়ে অন্তর্ভুক্ত করব। দিস ইজ নোট অফ ডিসেন্ট বা ডিসেন্ডিং ভয়েস। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও দলীয় পদে থাকার মতো বিষয়েও নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল ও জোট। উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের মতো আলোচিত বিষয়েও থাকতে পারে নোট অব ডিসেন্ট। 2-3টে বিষয়ে আমরা নোট অব ডিসেন্ট দিয়ে একমত হয়েছি। তো এইরকম হয়তো অন্যান্য 2-4টা বিষয়ে যেখানে এখনো ক্ষমতা আসা যায়নি, সে জায়গায় আশা করি যে কোনো প্রক্রিয়ায় আইদার নোট অফ ডিসেন্ট দিয়ে হোক, যেভাবে হোক, ক্ষমতা আসা যাবে। কেউ যদি একমত হতে না পারে তাহলে ডিসেন্ট দিতে পারে। নোট অফ ডিসেন্ট দিলে তো তার দ্বিমতটা প্রকাশ হলে সেটা রেকর্ড হচ্ছে,
তা আমরা এটার সাথে একমত হয়েছি। ঐকমত্যে পৌঁছানোর বিষয়গুলো পাশাপাশি মতৈক্য না হওয়া বিষয়গুলো এবং দলীয় অবস্থানও জুলাই সনদে উল্লেখ রাখার দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো। কোন কোন দলের কি অবস্থান ছিল এটাও সম্ভবত জুলাই সনদে উল্লেখ থাকা দরকার, কারণ রাজনৈতিক কোনো বিষয় তো গোপন কোনো বিষয় না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। টাঙ্গাইলে পথসভায় এই দাবি জানান তিনি। এ সময় টাঙ্গাইলে তাঁত শিল্প নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তাঁত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি জানান তিনি। এর আগে শহরের শামসুল হক তরুণ এলাকা থেকে বের হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে গিয়ে শেষ হয় এটি। এছাড়া সকালে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় নেতারা। কিছুক্ষণের মধ্যে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হবে এনসিপির জুলাই পদযাত্রা। সেখানে গণসংযোগ ও পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি ঘিরে গাজীপুরে মোটরসাইকেল মহড়া দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সকাল 7টার দিকে গাজীপুর সদরের মেম্বার বাড়ি ও ভবানীপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মহড়া দেয় নেতাকর্মীরা। নেতৃত্ব দেন জেলা কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির মোড়ল। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গাজীপুর চৌরাস্তা, মাওনা চৌরাস্তা ও জয়দেবপুর রাজবাড়ী এলাকায় পথসভা করার কথা রয়েছে এনসিপির। কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিসেম্বরের মধ্যেই গণহত্যায় জড়িত শীর্ষ পর্যায়ের বড় অংশের বিচার সম্পন্ন হবে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আর শেখ হাসিনা ও তার দোসরদের নৃশংসতায় ৭১-এ পাকিস্তানি বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট আর গণহত্যার বিচার এক নয়, তাই এই বিচার সময় নিয়ে করা হচ্ছে। ভবিষ্যতে এই বিচার নিয়ে কোনো সরকার কিংবা আন্তর্জাতিকভাবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সে সকল বিষয়ে মাথায় রেখেই বিচার চালানো হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী আগামী ৩ আগস্ট প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বিচার নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা। আশ্বাস দেন বর্তমান সরকারের মেয়াদে কাঙ্ক্ষিত ফলাফলের। অনুষ্ঠানে বিচার কাজ নিয়ে হতাশা জানান শহীদ ইয়ামিনের বাবা। যাদের রক্তের উপর দাঁড়িয়ে উনি আজকে প্রধান উপদেষ্টা, এবং অপ্রিয় সত্যি হলেও বলবো ওনার 1000 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। উনি অলরেডি 6 মাসের দণ্ডিত আসামি ছিলেন, সেটা মাফ করে নিয়েছেন। উনি অনেকগুলো প্রতিষ্ঠানের পারমিশন নিয়েছেন আমাদের সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে। শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে, আমি সরি, আমার মনে 1971 সনে পাকিস্তানি বাহিনী এত জঘন্য অপরাধ করে নাই। মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহত মানুষকে গুলি করে মেরে ফেলা, আনাম মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা, সেটা করতে যে যুক্তিসঙ্গত সময় দরকার সেটা আমরা নিয়েছি, সেটা আমরা নিচ্ছি। কিন্তু তার অর্থ এই নয় যে এই বিচার বছরের পর বছর সময় লাগবে, তা না। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি শেষ। অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামীকাল সকালে। এই মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ, পুলিশ মিলে আবু সাইদকে হত্যা করে। পরে উল্টো আসামি করা হয় সাইদ সহযোদ্ধাদের। মূল ঘটনা আড়াল করতে বারবার পোস্টমর্টেম রিপোর্টে পরিবর্তন করানো হয়। গত 22 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেদিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না। অবশ্যই চার্জ হবে, এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি। তারপরে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের এখতিয়ার, শুনানির পরে ওনারা আদেশ দিবেন। কিছু ঘটনা আমি ডিসক্লোজ করেছি মাত্র, আর কিছু না। তবে আমি আস্থাশীল যে মামলা এই শরীফুল ইসলাম যদি প্রপার ট্রায়াল অবশ্যই হবে, সেই ট্রায়ালের ভেতর দিয়ে শরীফুল ইসলাম মুক্ত হবেন বলে আমি আশা করি।
পিআর নয়, দেশের মানুষ যেটাই অভ্যস্ত সেভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অবিলম্বে জুলাই সনদের কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত ছাত্রদল নেতা শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বক্তব্যে তিনি বলেন, সংস্কারকে ভয় পায় না বিএনপি, বরং স্বাগত জানায়। আরও বলেন, দেশের মানুষ ইভিএমে ভোট দেয় না, সুতরাং পিআর থেকে সরে আসতে হবে। মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হবে বলেও মন্তব্য করেন দলের মহাসচিব। পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, প্রমোট না পণ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন, এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন। গাজীপুরের টঙ্গীতে স্ল্যাববিহীন ড্রেনে পড়ে নিখোঁজের ৩৭ ঘণ্টা পর উদ্ধার হয়েছে ফারিয়া তাসনিন জ্যোতির মরদেহ। ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে টেকবাড়ি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। জ্যোতি যে ড্রেনে পড়ে নিখোঁজ হন সেটি মিশেছে টেকবাড়ি বিলে। মরদেহ উদ্ধারের পর নেওয়া হয় টঙ্গী পশ্চিম থানায়। স্বজনরা জানায়, জ্যোতির বাসা মিরপুরে। তার ৮ বছর বয়সী যমজ সন্তান রয়েছে। একটি কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। কাজের সূত্রে রোববার টঙ্গীর হোসেন মার্কেটে যান জ্যোতি। রাতে ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে স্ল্যাববিহীন ড্রেনে পড়ে যান তিনি। এরপর আর তার খোঁজ মেলেনি। ঘটনার সময় বৃষ্টির পানিতে তলিয়ে ছিল সড়ক ও ড্রেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দায়িত্ব পালনকালে মৃত্যু হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তার। সোমবার ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় প্রাণ হারান তিনি সহ ৫ জন। ৩৬ বছর বয়সী দিদারুলের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তার মৃত্যুকে বীরোচিত আখ্যা দিয়েছে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ। নিউ ইয়র্কের ম্যানহাটনে পার্ক অ্যাভিনিউয়ের এই বহুতল ভবনটিতে ন্যাশনাল ফুটবল লিগ হেডকোয়ার্টার্স সহ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের কার্যালয়। এই ভবনকেই টার্গেট করে হামলাকারী। নিউ ইয়র্ক পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় ভবনের লবিতে প্রবেশ করেই M4 রাইফেল নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে এক বন্দুকধারী। ২৭ বছর বয়সী সন্দেহভাজনের নাম শেন তামুরা। লাস ভেগাসের বাসিন্দা তিনি। পরপর কয়েকজনকে হতাহত করে আত্মহত্যা করে হামলাকারী। গত ৩.৫ বছর ধরে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের সদস্য ছিলেন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। সোমবার সন্ধ্যায় ভবনটিতে হামলার সময় সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত। স্থানীয়দের সুরক্ষা দিতে গিয়ে প্রাণ হারান তিনিও। সন্তান সম্ভবা স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন তিনি। দিদারুলকে সাহসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা আখ্যা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার। তার মৃত্যুতে শোকাহত নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি। তিনি সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন, মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন, নিউ ইয়র্কবাসীর সুরক্ষায় কাজ করেছেন। বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী ছিলেন এবং এই শহরকে ভালোবাসতেন। ইউনিফর্ম গায়ে মৃত্যু হয়েছে তার। নিজের প্রতিজ্ঞা রক্ষা করেছেন তিনি। বীরের মতোই প্রাণ দিয়েছেন। একই দিন ম্যাস শুটিংয়ের ঘটনা হয়েছে নেভাদায়ও। রেনো শহরে একটি ক্যাসিনোয় হামলায় মৃত্যু হয়েছে ৩ জনের। আটক করা হয়েছে সন্দেহভাজনকে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কমাতে মরিয়া সরকার। নানা ক্ষেত্রে শুল্ক ছাড়ের সঙ্গে বৃদ্ধি করা হচ্ছে আমদানি। গম এবং উড়োজাহাজ কিনতে এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তুলা, এলএনজি, সয়াবিন সহ একাধিক পণ্য আমদানিতেও দেয়া হবে গুরুত্ব। বাজেটেও সম্পূর্ণ প্রত্যাহার করা হয় ১১০টি যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি শুল্ক। দুদেশের বাণিজ্য ভারসাম্য কমাতেই মূলত এই উদ্যোগ। তবে বিশ্লেষকরা বলছেন, একক দেশ নির্ভরতা বহুপাক্ষিক বাণিজ্যে সংকট তৈরি করতে পারে। শুল্ক ইস্যুতে আজ রাতে শুরু হচ্ছে 2 দিনের আলোচনা। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপে ওলটপালট পুরো বিশ্বের আমদানি রপ্তানি বাণিজ্য। কঠিন চাপে বাংলাদেশ।
বাংলাদেশি পণ্যের বড় গন্তব্য যেহেতু যুক্তরাষ্ট্র, তাই শুল্ক ইস্যুতে চলছে দেন দরবার। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে ঢালাও ছাড় দিচ্ছে সরকার। বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, তাই বেশি দাম হলেও বছরে 7 লাখ টন গম আমদানিতে চুক্তি করেছে সরকার। 5 বছরের চুক্তিতে সম্মত হয়েছে উভয় দেশ। তারই অংশ হিসেবে সরকারি পর্যায়ে 2 লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে জিএসপি ফ্যাসিলিটিস দেয়, যেটা আমেরিকা আমাদেরকে দেয় না। তো ফলে ইউএসএ কে আমরা কোনো বেনিফিট দিতে গেলে তার থেকে আরো বেশি বেনিফিট আমাদের আসলে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের দাবি রাখে। তো সেই জায়গা থেকে আমাদের সার্বিক দেশের অর্থনীতির কথা চিন্তা করে আমাদের কিছুটা তো বাইন্ডিং আছে যে আমরা কতটুকু পরিমাণ ছাড় দিতে পারবো। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে সরকার। 25টি বিমানের চাহিদা দেয়া হলেও প্রতিযোগী দেশ কিনছে আরও বেশি। তুলা, এলএনজি সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্র প্রস্তুত করেছে সরকার। একই সঙ্গে বেসরকারি পর্যায়ে আমদানি বাড়াতেও দেয়া হচ্ছে নানান নীতি সহায়তা। মার্কিন যুক্তরাষ্ট্রই খুবই একটা স্ট্রং স্ট্যান্ড নিয়েছে এবং হয়তোবা এমন সব জিনিস বাংলাদেশের কাছে চেয়েছে যে জিনিসগুলো বাংলাদেশের পক্ষে অফার করাটা সম্ভব ছিল না। ভিয়েতনাম বলেছে যে তারা সব কিছুর উপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যা আমদানি করে সব কিছুর উপরে তারা শূন্য শুল্ক করে দিয়েছে এবং তাকে 20% এখন একটা ট্যারিফ বসানো হয়েছে। তো বাংলাদেশের তো আমরা তো সেইটা অনেক দূরই আমরা করেছি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাজেটে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। 110টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়, কমিয়ে আনা হয় 65টি পণ্যের আমদানি শুল্ক। এছাড়া 9টি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং 442টি পণ্যের সম্পূরক শুল্ক কমিয়েছে সরকার। অবাধে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে আমদানির দ্বার উন্মুক্ত করা হয়। কটনের ক্ষেত্রে যে শুল্ক সুবিধা দেওয়া আছে, ডিউটি ফ্রি ইম্পোর্ট, ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে এটা নাই। এখানে 20%-এর মতো নাকি শুল্ক আছে মেটেরিয়ালসের উপরে। তারপরে যদি মেটেরিয়ালস আনতে পারেন তাহলে তো ডোমেস্টিক ভ্যালু এডিশনও বেড়ে যাবে। আমাদের ডাইভার্সিফিকেশন শুধু যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন না, এখানে আপনার মার্কেট ডাইভার্সিফিকেশন এবং ইনপুট ডাইভার্সিফিকেশন, এই দুটো এখন গুরুত্বটা অনেক বেড়ে গেছে। পাল্টা শুল্কের খরচ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র নির্ভরতা দৃশ্যমান। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কত শতাংশ শুল্ক নির্ধারণ হবে তা এখনও অস্পষ্ট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য ও জীব বৈচিত্র্যের আধার এই বনে রাজত্ব রয়্যাল বেঙ্গল টাইগারের। প্রায় সুন্দরবন জুড়েই বাঘের বিচরণ। তবে বিশেষ একটি জায়গা আছে যেটি খ্যাত বাঘের বাড়ি হিসেবে। অবস্থান সুন্দরবনের গহীনে শেকের টেক এলাকায়। সেখানে প্রায় 400 বছরের পুরনো মন্দির ঘিরে বাঘের আনাগোনা। বিস্তারিত থাকছে সহকর্মী শেখ আল এহসানের প্রতিবেদনে। খুলনা শহর থেকে বাঘের বাড়ি হিসেবে পরিচিত সুন্দরবনের শেখেরটেক এলাকার দূরত্ব প্রায় 85 কিলোমিটার। দাকব উপজেলার মোজামনগর খেয়াঘাট পর্যন্ত সড়ক পথ। সেখান থেকে শিবসা নদী ধরে নৌযানে সোজা দক্ষিণ দিকে শেখেরটেক। এটি দাকপের মোজামনগর খেয়াঘাট। এই নদীটি চলে গেছে সুন্দরবনের মধ্যে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। আমরা এই নদী ধরেই যাব বাঘের বাড়ি শেখেরটেক। বন বিভাগের অনুমতি নিয়ে বেলা 11:30টার দিকে নৌযানে আমরা রওনা হই বাঘের বাড়ির উদ্দেশ্যে। সাথে রয়েছেন বাঘ গণনায় প্রত্যক্ষভাবে কাজ করায় অভিজ্ঞ একজন। নিরাপত্তার জন্য আছেন বনরক্ষীরাও। সুন্দরবনের শেখেরটেকে পৌঁছাতেই নেমে আসে সন্ধ্যা। বন বিভাগের এক কর্মী জানালেন তার বাঘ দেখার অভিজ্ঞতার কথা। 3টা বাঘ, একটা বাচ্চা, মেল, ফিমেল এবং বাচ্চা দেখা গেছে। এবং আপনারা যে এখানে যে হাইটে দেখতে পারবেন বাঘের ছাপ আছে, এখানে প্রতিনিয়ত বাঘ আছে। ওয়াচ টাওয়ারের যে ফুট ট্রেলের ওখানে আছে বাঘের ছাপ আছে। রাতে শেখেরটেক ইকোট্যুরিজম সেন্টারের ওয়াচ টাওয়ারে থাকার ইচ্ছা থাকলেও নিরাপত্তাজনিত কারণে মেলেনি অনুমতি। তাই ট্রলারে রাত কাটিয়ে পরদিন বেরিয়ে পড়লাম বাঘের বাড়ি ঘুরে দেখতে। চোখে পড়ল বাঘের পায়ের ছাপ আর গাছে নখের আঁচড়।
ছাপগুলো যদি পুরাতন হতো তাহলে কিন্তু এভাবে দেখা যেত না। দেখেন যে আপনি যে একেবারে যে বড় পায়ের ছাপটা দেখা যাচ্ছে, একটা অ্যাডাল্ট বাঘ গেছে, এবং তার পাশে দেখেনি যে একেবারে এটা যদি আপনি লক্ষ্য করেন এটা কিন্তু খুবই ছোট। এখানে একটা অ্যাডাল্ট মা বাঘ গিয়েছে এবং তার সাথে ছোট বাচ্চা আছে। বাঘ যেই পরিবেশে থাকে এই ধরনের পরিবেশ, বিশেষ করে টাইগার ফার্ম, তারপরে হেতাল, অনেক সময় তারপরে হচ্ছে গোলপাতা, যে এর ভিতরে খুব ভালো একটা পরিবেশ বাঘের। বাঘের বাড়িতে গিয়ে সরাসরি দেখা মেলেনি রয়্যাল বেঙ্গল টাইগারের, তবে সুন্দরবনের রাজা যে কিছুক্ষণ আগেও আশপাশে ছিল তার প্রমাণ মেলে সদ্য পড়া পায়ের ছাপ দেখে। এখান থেকে আমরা 9টার দিকে শেখেরটেক মন্দিরের কাছে গিয়েছিলাম, কিন্তু তখন আমরা এখানে কোনো বাঘের পায়ের ছাপ দেখতে পাইনি। এখন ঠিক 10টার সময় আমরা যখন এখান থেকে আবার ফিরে যাচ্ছি, তখন আপনাদের দেখাই এই যে বাঘ এই পাশ দিয়ে এসে ঠিক এইভাবে পার হয়ে এই পাশে গেছে। মানে জাস্ট 1 ঘন্টার ব্যবধানে আমাদের আশেপাশেই বাঘটা ছিল, এবং আমরা মনে করছি এখনো হয়তো বাঘটা আমাদের আশেপাশেই আছে। আমরা দেখা না পেলেও বন বিভাগের বসানো ক্যামেরায় নিয়মিত ধরা পড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ঘোরাফেরার দৃশ্য। কখনো একা, আবার কখনো চলাচল করে দলবদ্ধভাবে। আমি আপনার গিয়েছিলাম আমাদের টহল কার্যক্রম পরিচালনার তদারকি করার জন্য। তখন আমি দেখেছি যে একটা বাঘ হরিণ শিকার করে সে খাচ্ছিল, এবং দূরত্ব আপনার বেশি ছিল না। সে আমাদের দেখে জাস্ট রাস্তাটা ক্রস করে এক পাশ থেকে আরেক পাশে আমরা চলে গিয়েছে। 2018 সালে বন বিভাগের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 114টি, আর 2024 সালে প্রকাশিত জরিপে 125টি বাঘের অস্তিত্ব মেলার কথা বলা হয়েছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। বিগত সরকারের বিরোধিতার কারণে বিএনপি জামায়াত নেতাদের গেল 1 দশক চীন সফর হয়নি, এই মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপ টকে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ত্রিপক্ষীয় জোটের বিষয়ে অন্যান্য দেশ উদ্বেগ জানায়নি বলেও দাবি করেন রাষ্ট্রদূত। প্রভাবশালী এই রাষ্ট্রদূতের বিশ্বাস, নিবন্ধিত সব দলকে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সক্ষম হবে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ অভ্যুত্থানের পর গেল 1 বছরে রাজনৈতিক দলগুলোর সাথে বেড়েছে চীনের ঘনিষ্ঠতা। এরই মধ্যে বেইজিং সফর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। অন্তত 2 দফায় শি জিনপিং সরকার এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে বৈঠক করেছেন তারা। আনুষ্ঠানিক সফর করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া দলের শীর্ষ নেতারাও আলাদাভাবে গেছেন চীন সফরে। বিগত সরকারের 15 বছরে বিএনপি জামাত সহ ক্ষমতার বাইরে থাকা দলগুলোর সাথে সেই অর্থে ঘনিষ্ঠতা দেখা যায়নি চীনের। শীর্ষ নেতাদের এমন সফরও কেন হয়নি রাষ্ট্রদূতের কাছে সেটি জানতে চান সাংবাদিকরা। Our interaction with BNP Jamaat Islami was hindered, was prevented. সরকারের বিরোধিতার কারণে গেল 10 বছর বিএনপি ও জামাত নেতাদের সাথে ঘনিষ্ঠতা হয়নি আমাদের, সে কারণে তাদের নিয়ে চীন সফরও করা যায়নি। All major political parties. ডিক্যাপ টকে উঠে আসে বাংলাদেশ, চীন, পাকিস্তান ত্রিপক্ষীয় জোটের কথা। রাষ্ট্রদূত বলেন, এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়ন ও দেশগুলোর সার্বভৌমত্ব নিশ্চিত করা। Year 2, we briefed the diplomats from South Asian countries in Beijing. কবে কিভাবে নির্বাচন সেটি নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা চাই নিবন্ধিত সব দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন। They appreciate. মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিরপেক্ষ তদন্তের তাগিদ দেন রাষ্ট্রদূত। বলেন, এ কাজে তার দেশের বিশেষজ্ঞরা ঢাকা আসছেন। The visit of Chinese experts, technicians. যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা খতিয়ে দেখতে চীনা বিশেষজ্ঞ দল আসছে। 2012 সাল থেকে এই বিমানটি ব্যবহৃত হচ্ছে এখানে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা ঠিক হবে না। So that is also China's view. নির্বাচন এবং সরকার ব্যবস্থা কেমন হবে এই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষের বলে উল্লেখ করেন তিনি। আশা করেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে সক্ষম। As a foreign diplomat, it's not for me to answer these questions. এটা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে কোনো জোট নয়। এটা নিয়ে এই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও কথা বলেছি আমরা। আনুষ্ঠানিকভাবে কেউ কোনো উদ্বেগ জানায়নি। Participatory sort of, the election.
তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে বেইজিং আগ্রহী হলেও আনুষ্ঠানিকভাবে এখনও ঢাকা কিছু জানায়নি বলে উল্লেখ করেন ইয়াওয়েন। মার্কিন শুল্ক নীতির সমালোচনা করে রাষ্ট্রদূত বলেন, চীনের অগ্রযাত্রা থামাতে পারবে না কেউই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক কোনো সম্মেলনের পরিকল্পনা নেই ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, শি জিনপিং এর সাথে বৈঠকের তথ্যটি ভুল। অবশ্য চীন সফরে যেতে পারেন তিনি, তবে তা অবশ্যই শি জিনপিং এর আমন্ত্রণে। সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দুই নেতার মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে প্রাথমিক আলোচনা চলছে ওয়াশিংটন এবং বেইজিং এর মধ্যে। চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের আসন্ন এশিয়া সফরের এই বৈঠক হতে পারে বলে শোনা গিয়েছিল।